এসো আজ আমরা এসএসসি জিডি 2025 সালের প্রিপারেশন করি অঙ্কের জন্য। এই ভিডিওতে আমরা 2024 সালের 29শে ফেব্রুয়ারি থার্ড শিফটের ভিডিও নিয়ে আমরা আলোচনা করছি। প্রত্যেকটা অঙ্ক আমরা নিখুঁত সমাধান দেব। চলো প্রথম প্রশ্ন দেখা যাক। 1 নম্বর প্রশ্ন আছে, যখন একটি সংখ্যার 32% এর সাথে 476 যোগ করা হয় তখন ফলাফল সেই হিসেবে সেই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে সংখ্যাটা কত? আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটা হচ্ছে এক্স। সংখ্যাটা যদি এক্স হয় তাহলে সংখ্যার সাথে কি বলছে, যখন সংখ্যার 32% সাথে, তাহলে সংখ্যার 32%, তাহলে এর 32% মানে কত? 32/100। এর সাথে 476 যদি যোগ করি তাহলে কত হবে বলছে? ফলাফল সেই সংখ্যায় হয়, মানে এক্স হবে। আমি সংখ্যাটাকে এক্স ধরেছি, সংখ্যাটাকে, তাহলে সেই সংখ্যাটাই হবে। তাহলে দেখো 476 যদি ওপাশে নিয়ে চলে যায় তাহলে সমাধান করো। এক্স মাইনাস 32x/100 এটা ইকুয়াল টু 476। লসাগু নিয়ে নাও 100, 100 থেকে 32 বাদ দিলে কত হচ্ছে? 68। তাহলে 68x/100 ইকুয়াল টু কত? 476। এটাতে কাটো, কত হচ্ছে দেখো? 7। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 700। অপশান ডি হবে সঠিক, 700। 17 জন পরীক্ষার্থীর গড় ওজন হলো 53 কেজি। সেই দলে একজন নতুন শিক্ষার্থী অন্তর্ভুক্ত করার পর গড় ওজন 2 কেজি বেড়ে যায়। নতুন শিক্ষার্থীর গড় ওজন কত? দেখো আমরা সবভাবে তোমাকে শেখানোর চেষ্টা করছি। দেখো আমরা প্রথমে ডিটেলস করি কীভাবে, দেখো সুন্দর করে সবাই যেটা করে সেটা আমরা করি কনভেনশনাল মেথড। 17 জন লোকের গড় ওজন কত? 53 কেজি। তাহলে মোট ওজন কত হবে? 17 × 53 কত হচ্ছে দেখি। তাহলে 53কে 17 দিয়ে গুণ করো, 53কে 17 দিয়ে গুণ। তাহলে 3 × 7 = 21, 1 আমার 2, 5 × 7 = 35, আর 2 = 37। এটা ইন্টু 53কে 1 দিয়ে গুণ করলে তাহলে 53ই হবে। তাহলে এটা 1, 7 × 3 = 10, 0 হাতে আমার 1, 5 × 3 = 8, 8 × 9, 901। ঠিক আছে, তাহলে এই মানটা আসলো কত? 901। বলছে একজন নতুন শিক্ষার্থী যদি যুক্ত হয় তখন গড় ওজন 2 কেজি বেড়ে যাচ্ছে। তাহলে 17 জন ছিল, একজন যদি যুক্ত হয় তাহলে এখন কত হয়ে যাবে? 18। আর 2 কেজি বাড়ছে, তাহলে আগে ছিল 53, এর সঙ্গে 2 কেজি বাড়লে কত হবে? 2 কেজি বাড়লে 53-এর সঙ্গে এখন হবে 55। তাহলে 18 জন লোকের এই 55 কেজি এখন গড় ওজন। তাহলে মোট কত হচ্ছে? তাহলে 55কে দিয়ে তুমি 18 দিয়ে গুণ করো। তাহলে 55 তাকে আমি গুণ করছি 18 দিয়ে, গুণ করো। 5 × 8 = 40, 0 হাতে আমার 4, 5 × 8 = 40, আর 4 = 44। 55ই হয়ে যাবে 1 দিয়ে গুণ করলে, তাহলে 0, এটা 9, এটা হচ্ছে 9, তাহলে 990। তাহলে 18 জন লোকের গড় ওজন মানে মোট ওজন হচ্ছে তোমার 990, আর 17 জন লোকের মোট ওজন হচ্ছে 901। তাহলে যে নতুন যুক্ত হলো সেই নতুন শিক্ষার্থীর ওজন কত হবে? তাহলে টোটাল তো এখন 18 জনের, এটা তাতে 17 জন যদি বাদ দিয়ে দিই তাহলে আমি 18 জনের পাবো। তাহলে 990 থেকে তুমি 901 বাদ দিয়ে দাও, কত হবে? 89। তাহলে অপশান এ হবে সঠিক। দেখো এই অঙ্কটা আমরা ডিটেলস করলাম, এবার এটাকে আমরা শর্টে খুব ইজিলি করে ফেলছি। দেখো কীভাবে, তাহলে শর্ট ট্রিক্সটা শিখে ফেলি। 17 জন লোকের দেখো কত গড় ওজন আছে? 53। তাহলে এই 53 তো হবেই, যে 53 আছে। নতুন বলছে একজন যুক্ত হলো, তাহলে 53 তো থাকবেই, তার সঙ্গে আরও বাড়বে। এবং গড় ওজন কত বেড়েছে বলছে? 2 কেজি বেড়ে গেছে, সেটা বলেই দিয়েছে ওরা। তাহলে 53 তো থাকবেই, প্লাস আগে ছিল কত? আগে ছিল তোমার 53। আচ্ছা, আগে লোক সংখ্যা ছিল কত? 17, আর একজন যুক্ত হলো মানে 18। এই 18 জন যুক্ত হয়েছে, তাহলে এই 18 জন লোকের প্রত্যেকের তো 2 কেজি করে বাড়বে নাকি? তাহলে 18 × 2 করে দিই। তাহলে ছিল আগে 53, আর তার সঙ্গে যুক্ত হয়েছে কত? 18 × 2 = 36। এটা তাহলে এই দুটো যোগ করে দাও, 6 আর 3 = 9, 5 আর 3 = 8। তাহলে নতুন ব্যক্তি যে আসলো, যার জন্য ওজনটা বাড়লো, তার ওজন কত হবে? 89 কেজি। অপশান এ হবে সঠিক। একজন দোকানদার একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 18% ছাড় দেয়। তাহলে 18% ছাড় দিলে সে জিনিসটার দাম নিচ্ছে কত? তাহলে সে 82%-এর দাম নিচ্ছে, এবং এতে বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য 574 টাকা হয়। তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত? তাহলে মুদ্রিত মূল্য আমি ধরলাম x টাকা, তাহলে তার x টাকা লিখে রেখেছে, 18% ছাড় দিচ্ছে, তাহলে 18% ছাড় দিলে সে 82%-এর দাম নিচ্ছে। তাহলে 82/100 দিয়ে দামটা কত বললো? 574 টাকা। তাহলে 574 টাকা এখন সেই জিনিসটা বেচছে। এটা কাটাকাটি করো, এর কাটলে কত হচ্ছে দেখো, 7 × 2 = 14, মানে 7 আসছে। তাহলে x = 700 টাকা সে লিখে রেখেছিল, মানে মুদ্রিত মূল্য। অপশান সি হবে সঠিক। D/E = 3:2 এবং D - E = 9 হলে তাহলে D + E এর মান নির্ণয় করো। দেখো আমি ধরে নিচ্ছি, দেখো D/E কত দেওয়া আছে? 3:2। তাহলে আমি একটা মান ধরছি, D এর মানটাকে আমি ধরলাম 3x,
আর পরেরটা হচ্ছে কত 2x। তাহলে এখানে দেখো d মাইনাস ই এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 9। তাহলে আমি ডিটাকে 3x ধরলাম আর এটা হচ্ছে কত 2x। তাহলে মাইনাস ইটাকে ধরলাম 2x ইকুয়াল টু কত তাহলে 9। তাহলে 3x থেকে 2x চলে গেলে x থাকবে, তাহলে x ইকুয়াল টু কত হলো 9। তাহলে বলছে d প্লাস ই কত, তাহলে d তো 3x আর এখানে ছিল 2x, তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাবে। তাহলে 3x প্লাস 2x যোগ করলে কত হচ্ছে 5x, আর x এর মান তো আমরা 9 পেয়েছি। তাহলে 5 ইন্টু 9 5 নং 45, অপশান 4 হবে সঠিক 45। একটি অর্ধগোলকের ব্যাস 63 সেন্টিমিটার হলে ওই অর্ধগোলকের আয়তন কত সেমি। দেখো অর্ধগোলক আছে, একটা পূর্ণগোলক আছে, ঠিক আছে। তাহলে অর্ধগোলক যদি হয় তার আয়তনের ফর্মুলা কি 2/3 পাই আর কিউব, আর যদি পূর্ণগোলক বলে বা শুধু গোলক যদি বলে তাহলে তখন কি হবে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে পাই আর কিউব মাথায় রেখো, যখন বৃত্ত হয় পাই আর স্কোয়ার হয়, আর এক্ষেত্রে পাই আর কিউব হবে, কেন এটা 3 ডাইমেনশনাল যেহেতু, ঠিক আছে। তাহলে চলে আসো, তাহলে 2/3 পাই আর কিউব। তাহলে 2/3 ফর্মুলার পাই মানে কত 22/7 ইন্টু আর। দেখো আর মানে কি, দেখো এইটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে কিন্তু 2r, তাহলে 2r দেওয়া আছে 63, তাহলে আর কি হবে 2r, 2r হচ্ছে 63, তাহলে আর হবে 63/2 না, ব্যাসার্ধ কত হবে 63/2। তাহলে প্রত্যেকটা জায়গায় যেহেতু কিউব আছে তাহলে 3 বার লিখে ভালো, 63/2 ইন্টু 63/2 ইন্টু 63/2, ঠিক আছে। তাহলে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে তোমার 21, এখানে আসলে 21 আসছে। আচ্ছা এখানে 2 2 কাটা, এটা কাটলে কত হবে 11। তাহলে 11কে 21 দিয়ে গুণ করো আর দুবার 63 দিয়ে করো, 2 দিয়ে ভাগ করো, মানে 0.5 একটা আসবে, গুণ করো, দেখো এটা অপশান বি আসবে সঠিক। 14টি পাম্প দৈনিক 18 ঘন্টা কাজ করে 18 দিনে একটি সম্পূর্ণ ভর্তি জলাধারকে খালি করতে পারে। দৈনিক 12 ঘন্টা কাজ করে এমন কতগুলো পাম্প 4 দিনে একই জলাধারকে খালি করতে পারবে। তাহলে দেখো 14টা পাম্প আছে, সেটা 8 ঘন্টা কাজ করছে, 18 দিনে একটা সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চাকে খালি করে দিল। এবার বলছে দৈনিক যদি 12 ঘন্টা কাজ করে, তাহলে দৈনিক 12 ঘন্টা কাজ করছে, এমন কতগুলো পাম্প লাগবে, কতগুলো পাম্প আমি ধরে নিচ্ছি x সংখ্যক পাম্প লাগবে, সে x সংখ্যক পাম্প 4 দিনে কতটা খালি করতে পারবে, ঠিক আছে, কতগুলোর জন্য পাম্প লাগবে ক্যালকুলেট করে ফেলো। আমরা এটা কীভাবে করলাম, একটা ফর্মুলা আমরা শিখেছিলাম যে m1 d1 t1 e1 বা হচ্ছে তোমার w1 ইকুয়াল টু কি m2 d2 t2 e2 বা হচ্ছে তোমার w2, ঠিক আছে। এম মানে ম্যান লোক সংখ্যা, ডি মানে দিন, টি মানে টাইম, ই মানে এফিসিয়েন্সি, আর ডাব্লিউ মানে ওয়ার্ক কাজের পরিমাণ। তাহলে আমরা এগুলো জানি, এটা কেটে ফেলো এখানটায়, 4 দিয়ে কাটলে কত আসছে 4 দুগুণি 8, 6 দিয়ে কাটো 6 দুগুণি 12, 3 6 18, 2 2 কাটা। তাহলে এক্স ইকুয়াল টু কত থাকলো 3 14 42, তার মানে 42টি পাম্প লাগবে ওই সম্পূর্ণ জলাধারটা খালি করার জন্য, অপশান এ হবে সঠিক। একজন ব্যক্তি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি বার্ষিক 15% সরল সুদের হারে ধার দেন এবং 6 বছর প্রাপ্ত সুদের পরিমাণ ধার দেওয়ার অর্থরাশির চেয়ে 800 টাকা কম হয়। তাহলে ধার দেওয়া অর্থরাশির পরিমাণ কত। দেখো সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি যে আই ইকুয়াল টু পি আর টি বাই কি 100। আমি ধরে নিচ্ছি সে যে অর্থটা দিয়েছিল সেটা আমরা বললাম x টাকা অর্থ দিয়েছিল। তাহলে ক্যালকুলেট করে ফেলো এখান থেকে, যেটা অর্থ দিয়েছিল সেটা x টাকা এবং উনি সুদ পেলো কত টাকা। তাহলে দেখো সুদ হচ্ছে পি আর টি বাই 100, তাহলে এক্স তো আমি মানে পরিমাণটা মেন যে রাশিটা তাকে আমি এক্স ধরেছি কারণ মোট অর্থ রাশিটা। তাহলে পি আর কত দেওয়া আছে, আরটা তোমাকে 15% বলে দিয়েছে 15%, তাহলে 15, টাইম হচ্ছে 6 বছর বলেছে, এই 6 বছর বাই কত ফর্মুলার 100, এই দুটো পার্থক্য বলেছে কত 800 টাকা কম 800। তাহলে এখানে গুণ করে দেখো 100 এর মাইনাস আছে মাঝখানে, 100 ইন্টু এক্স করলে তোমার 100x মাইনাস 6 15 90, তাহলে 90x বাই কি ফর্মুলার নিচে 100 আছে 100, এই হচ্ছে তোমার 800। তাহলে গুণ করো 90x থেকে 100x থেকে 90x চলে গেলে কত থাকে 10x হয়েছে, 10x এখন গুণ করে দাও এটাকে, তাহলে 800, তারপরে তোমার দুটো শূন্য হয়ে যাবে, তাহলে 0 0 কাটা, তাহলে এক্স এর মান কত হবে আসল যে টাকাটা সেটা তোমার হচ্ছে 8000 টাকা, অপশান বি হবে সঠিক। যদি একজন ব্যবসায়ী একটি পণ্যের মুদ্রিত মূল্য সেটির ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি ধার্য করেন এবং তার উপর 30% ছাড় দেন, তাহলে তার কত শতাংশ লাভ হবে। দেখো আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস ক্রয় মূল্য, সেলিং প্রাইস বিক্রয় মূল্য এবং লিখিত মূল্য হচ্ছে তোমার মার্ক প্রাইস। কি বলছে, একজন ব্যবসায়ী একটি পণ্যের
মুদ্রিত মূল্য সেটির ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি দামে ধার্য করে। মানে 100 টাকার জিনিসটা যদি সে কেনে, সে লিখে রাখছে কত মার্ক প্রাইসটা 50% বেশি, তার মানে 150 টাকা লিখে রাখছে, এবং তার উপর সে 30% ছাড় দিচ্ছে। ছাড় সবসময় কার পরে দেয়? ছাড় সবসময় লিখিত মূল্য বা মার্ক প্রাইসের পরে দিতে হয়। তাহলে 30% যদি ছাড় দেয়, তাহলে ওর দাম নিচ্ছে কত? ওর দাম নিচ্ছে তাহলে 70%। তাহলে 150 টাকা সে লিখে রেখেছিল, তার 70% দাম নিচ্ছে, তাহলে এই দামেই সে বিক্রি করবে। তাহলে এত 0 কাটো, এইটা কাটলো, তাহলে তোমার 7×15 105 টাকায় সে আলটিমেটলি বেচছে। তাহলে কীরকম হলো ব্যাপারটা? সে 100 টাকায় কিনলো, 150 টাকা লিখে রাখলো, আর 105 টাকায় আলটিমেটলি ছাড় দিয়ে বেচলো। বলছি তাহলে তার কত শতাংশ লাভ হলো? দেখো 100 টাকায় কিনেছে আর 105 টাকায় বেচছে, তাহলে কত লাভ হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে। 5 টাকা কত পরে লাভ হচ্ছে? 100 টাকার উপরে, তার মানে অপশান সি হবে সঠিক, 5%। বা তুমি 5/100 করো, ক্রয় মূল্যের উপরে যেহেতু, ইন্টু ফর্মুলা 100, এর জন্য 5 কেটে যাবে, ঠিক আছে, তার জন্য 5% চলে আসবে। তাহলে অপশান সি। সরলীকরণের প্রশ্ন, প্রচণ্ড সরলীকরণ দিচ্ছে, সমাধান করো ঠিক করে। এই ধরনের অঙ্ক আমরা বদমাস নিয়ম অনুযায়ী করি, আগেও বলেছি। তাহলে 256 ভাগ চিহ্ন যেমন আছে এটাকে নিচে ভাগ দিয়ে দাও, ঠিক আছে, কত আছে? 16 আছে, 16 মাইনাস 34 প্লাস কত? 124 ভাগ, আচ্ছা এই ব্র্যাকেটের কাজটা আগে করে নাও। তাহলে ব্র্যাকেটের কাজের মধ্যে যেটুকু আছে সেটা ভাগের কাজটা কিন্তু আগে হবে। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4। তাহলে 6 প্লাস 4 মাইনাস কত? 6। তুমি প্লাস 6 মাইনাস 6 কেটে দিতে পারো। আচ্ছা 56 স্কোয়ার, 16 স্কোয়ার কত? 256। তাহলে এখানে 16 লিখে দিলাম একবারে, এটা কাটলে 16 হবে। তাহলে এখানে 16 লিখে দিলাম, মাইনাস 34 প্লাস কত? এখানে থাকলো 124, এখানে প্লাস 6 মাইনাস 6 আগেই কেটে দিয়েছি। তাহলে এখানে থাকলো কত? 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 4 12 আর 4 4 মানে 31। তাহলে 16 আর 31 যোগ করলে কত হচ্ছে? 47 মাইনাস 34, বাদ দিলে কত হচ্ছে তোমার? 13। তাহলে অপশান এ হবে সঠিক, 13। এ একা একটি কাজ 20/3 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একসাথে সেটি 5 দিনে সম্পন্ন করতে পারে। বি একা কাজটা সম্পন্ন করতে কত সময় নেবে? দেখো এ একটা কাজ করছে কত দিনে? এ করছে তোমার 20/3 দিনে। আর বি, এ আর বি একসাথে করছে কত দিনে? এ এবং বি সেই কাজটা করছে তোমার 5 দিনে। আমরা দেখো এই ধরনের দেখো ভগ্নাংশ আছে যেহেতু, তাহলে তুমি উপরেরগুলো লসাগু নাও, 20 আর 5। তাহলে 20 আর 5 লসাগু করলে কত হয়? 20 আর 5 লসাগু 20। এবার 20কে তোমার এটাতে ভাগ করলে আলটিমেটলি লসাগু কত আসবে? 3। কেন? দেখো টোটাল আছে 20, তাকে 20/3 দিয়ে যদি ভাগ করে তাহলে 20, 3টা উপরে উঠে যাবে। তাহলে 20 কাটলে থাকছে কত? এফিসিয়েন্সি 3, এই 3। আর 20কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 4। তাহলে এটা 4। তাহলে মোট কাজ হচ্ছে 20 ইউনিটের মোট কাজ। আর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। বি একা কাজটা সম্পন্ন করতে কত সময় নেবে? এ এবং বি মোট কাজ করছে হচ্ছে 4 ইউনিটে, আর এ করলো কত? 3 ইউনিটে। এর এফিসিয়েন্সি 3 একক। তাহলে বি এর একক এফিসিয়েন্সি কত হবে? 1। তাহলে বি কাজটা কত দিনে করবে? তোমার হচ্ছে 20/বি এর এফিসিয়েন্সি 1, কেন এর এফিসিয়েন্সিটা এখানে 3 দেওয়া আছে, তাই না? তাহলে 3 আর 1 4, মোট 4 করতে হবে যেহেতু, তাহলে 20/1 মানে 20। তাহলে অপশান 4 হবে সঠিক। 6টি ম্যাচে একজন খেলোয়াড়ের গড় রান হচ্ছে 37। তাকে নিজের রানের গড় 40 করতে পরবর্তী ম্যাচে কত রান করতে হবে? দেখো একটা তুমি ডিটেলস করতে পারো, আমি শর্টে তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো গড় রান কত আছে? 37 ছিল। তার মানে পরের রানে যদি যেতে হয় তাহলে তাকে তো এই রানটা রেখে তারপর আরও বাড়বে, তাই না? 37 থেকে বেশি হচ্ছে কেন? তাকে করতে হচ্ছে কেন? গড় রানটা 40 করতে হচ্ছে, তাই না? তার মানে তার বাড়বে। তাহলে তাহলে 37 তো ছিলই, এবার এখন গড় রান তাকে কত করতে হচ্ছে? আরও বাড়াতে হচ্ছে। তাহলে 37 থেকে 40 করছে, তার মানে গড় রান কত বাড়লো? 3। আগে কটা ম্যাচ খেলেছে? 6টা। এর পরবর্তী যদি আরেকটা ম্যাচ খেলে, তাহলে আরেকটা ম্যাচ খেললে কত হবে পরবর্তী ম্যাচটা? 7 নম্বর ম্যাচ। তাহলে 37 আর এখানে কত হলো? 21। তাহলে 37 আর 21 যোগ করে দাও, যেটা হবে সেটা। তাহলে 7 আর 1 8, তোমার 3 আর 2 5, তার মানে 58 তোমার করতে হবে। পরবর্তী যে ম্যাচ আসছে সেখানে করতে হবে তোমার 58, তাহলে তোমার গড় রান বেড়ে তোমার 40 হবে। হয়েছে? তাহলে এরপরে তুমি শর্টে করতে পারো, অপশান সি হবে সঠিক। পি কিউ এর কাছে একটি ল্যাপটপ 50% লাভে বিক্রি করে এবং কিউ সেটি আর এর কাছে 60% লাভে আবার বিক্রি করে। পি এবং কিউ এর ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে 3জন বলেছে, পি কিউ আর কে আর। তাহলে পি কিউ এর থেকে কত শতাংশ বেশি দামে বিক্রি করছে? 60% লাভে বিক্রি করছে। আমি ধরলাম যে পি জিনিসটা 100 টাকায় কিনেছে, পি কিউকে 50% বেশি দামে বিক্রি করছে। তাহলে 100 টাকার জিনিসটা 50 টাকা বেশি দামে যদি বিক্রি করে, তাহলে জিনিসটা কয় টাকায় ও কিনছে? তোমার 150 টাকায়। কিউ আবার আর কে 60% বেশি লাভে বিক্রি করছে, তার মানে 150-র 60%, এটা ধরো। তার মানে 160/100, এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে তোমার 0 0 এই দুটো কাটো, তাহলে করলে কত হচ্ছে তোমার? 240 টাকা।
তাহলে কিউ মানে আর তোমার 240 টাকায় কিনলো। তাহলে বলছে পি এবং আর এর ক্রয় মূল্য অনুপাত কত? তাহলে পি এবং আর, তাহলে পি এবং আর, পি কিনেছে কত 100 টাকায়, আর কিনেছে কত টাকা 240 টাকায়, তাহলে 240, 0 0 কাটো, 5 দুগুণী 10 আর 12 দুগুণী 24, অপশান ডি হবে সঠিক 5:12। আবার দেখো সরলীকরণের প্রশ্ন, তাই তো? তাহলে সরলকে ভাগের প্রশ্ন ভাগ দিয়ে করতে হয়, তাহলে ভাগ দিয়ে করো। তোমার 4200 আছে, 4200/5 মাইনাস 210 ইন্টু 7 প্লাস 21 ইন্টু কত 5, এগুলো গুণ করে দিতে হবে একবারে। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 8 40, আচ্ছা 4 5 20, 0 মানে 840। আচ্ছা এগুলো গুণ করে দেবো এবার। তোমার 7 0 হয়ে গেল, 7 অক্ষে 7 আর 7 দুগুণী 14 প্লাস 7 5কে তোমার 21 দিয়ে গুণ করো, তাহলে 5 21 105 এটা। তাহলে এই দুটো যোগ করে দাও, দুটো যোগ চিহ্ন আছে যেহেতু, তাহলে 5 এটা 5 হলো, আচ্ছা এটা 4 8 আর 1 9, কার থেকে বাদ দিতে হবে তোমার? তার আগে আছে তোমার মাইনাস 1470, ঠিক আছে? তার আগে প্লাস ছিল, তাহলে 1470 থেকে 945 বাদ দিয়ে দাও, কত হচ্ছে মাইনাস 525, অপশান এ হবে সঠিক। একটি চেয়ার 1500 টাকায় কেনা হয় এবং 25% ক্ষতিতে বিক্রি করা হয়, চেয়ারটির বিক্রয় মূল্য কত টাকা? কিনেছে কয় টাকায়? দেখো 1500 টাকায় কিনেছে, 1500 টাকায় কিনে সে 25% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 75% সে দাম নিচ্ছে 25% ক্ষতি করে, তাহলে এই 75%-এর মান হচ্ছে তোমার এই 1500। ক্যালকুলেট করো, 0 0 কাটো, এগুলো কাটলে কত হচ্ছে দেখো, 15কে তুমি 75 দিয়ে গুণ করে দাও, 15কে 75 দিয়ে গুণ, এটা গুণ করলে কত হচ্ছে 5 5 25, 25 5 তোমার 2, 5 7 35 আর 2 37 ইন্টু তোমার হচ্ছে 75 এটা, তাহলে 5 7 5 12 2 তোমার 1, তোমার হচ্ছে কত হচ্ছে 7 3 10 আর 11, তাহলে 1125, অপশান 2 হবে সঠিক। একটি ভগ্নাংশের লব 88% বৃদ্ধি করা হয় এবং হর 55% বৃদ্ধি করা হয়, নতুন ভগ্নাংশটার মান 1504 এবং 775 হলে মূল ভগ্নাংশটির মান কত? দেখো আমি ধরে নিচ্ছি মূল ভগ্নাংশ হচ্ছে x/y, ঠিক আছে? এবার একে 88% বৃদ্ধি করলে কত হচ্ছে? একে যদি 88% বৃদ্ধি করি তাহলে 188/100 হবে না এটা? আচ্ছা পরে বলছে কি হরটাকে 55% বৃদ্ধি করছে, তাহলে কত হচ্ছে এটা বৃদ্ধি করলে 155/100, এটা করলে তোমার 1504/775, এখানে তাহলে 100 100 কাটা, তাহলে 188x বাই হচ্ছে তোমার 155y ইকুয়াল টু কত 1504/775, তাহলে এটা কেটে দাও, এটা কত গুণ আসছে 155 5 গুণ হচ্ছে তোমার 775, এইটা কত গুণ আসছে? এটা 8 গুণ আসছে, তাহলে x/y ইকুয়াল টু 8/5, সঠিক অ্যান্সার আসছে অপশান এ 8/5। আবার দেখো সরলীকরণের প্রশ্ন দিয়েছে, ভাগের কাজটা আগে করো, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে কত আসবে 2, তাহলে 48 মাইনাস 2 গুণ কত 3 প্লাস 26 হলো, তাহলে 48 মাইনাস 3 দুগুণী ভাগের গুণের কাজটা আগে করতে হবে, 3 দুগুণী 6 প্লাস কত 26, এবার যোগের কাজটা আগে করতে হবে, 48 আর 26 আগে যোগ করো, তাহলে 6 আর 8 8 6 14 4 তোমার 1, 4 আর 2 6 1 7 মানে 74, তার থেকে বাদ যাবে কত 6, তাহলে 74 থেকে 6 বাদ দিলে কত হয় 68, অপশান 4 হবে সঠিক। আমন 5 কিমি/ঘন্টা বেগে হাঁটেন এবং 28 মিনিট দেরিতে তার স্কুলে পৌঁছান, যদি তিনি 8 কিমি/ঘন্টা বেগে হাঁটেন তবে তিনি নির্ধারিত সময়ের 35 মিনিট আগে পৌঁছান, বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত? খুব সোজা প্রশ্ন, যে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি স্পিড s1 ইন্টু s2 এবং s1 মাইনাস হচ্ছে s2, তাহলে এখানে কত হবে t1 মাইনাস হচ্ছে t2, এরকম মানে এইখানে যদি স্পিডের ডিফারেন্স হয় তাহলে এখানে তোমার টাইমের ডিফারেন্স দিয়ে গুণ করতে হবে, আর উপরে সবসময় স্পিড দুটো গুণই হবে, ঠিক আছে? তাহলে এখানে স্পিড কত আছে দেখো 5 কিমি/ঘন্টা, পরে গেছে কত 8 কিমি/ঘন্টা, তাহলে চুপ করে গুণ করে দাও 5 ইন্টু 8, আচ্ছা পরে দেখো প্রথম দিন গেছিলো 5 কিমি/ঘন্টা, পরের দিন গেছে 8 কিমি/ঘন্টা বেগে, তাহলে স্পিড কত বাড়িয়েছে 3, তাহলে এই দুটো ডিফারেন্স কত 3 ইন্টু প্রথম দিন দেখো 28 মিনিট দেরি আর পরের দিন হচ্ছে 55 মিনিট আগে, তাহলে এই দুটো আগে আর পরে আছে যেহেতু, তাহলে যোগ করে দাও, তাহলে 28 আর 55 28 আর 35 যোগ করলে কত হচ্ছে 8 আর 5 13, 13 3 হাতে আমার 1, আচ্ছা 3 আর 2 5 আর 1 6 63, এটা হচ্ছে মিনিট, তাকে ঘন্টায় কনভার্ট করতে গেলে তোমার 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করে দাও, আচ্ছা 3 দিয়ে কাটলে এটা আসছে কত 21 এটা, আচ্ছা 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 12, 4 দিয়ে কাটো 4 দুগুণী 8, 3 4 12, 3 দিয়ে কাটো 7, তাহলে 7 দুগুণী 14, তার মানে 14 কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব, অপশান ডি হবে সঠিক। বার্ষিক 10% হারে ধার দেওয়া একটা নির্দিষ্ট অর্থরাশির 1 বছরের চক্রবৃদ্ধি সুদ অর্ধ বার্ষিক দেয়, ঠিক আছে, মানে হাফ ইয়ারলি দিচ্ছে, এবং
1 বছরের সরল সুদের পার্থক্য আছে 305 টাকা, তাহলে অর্থরাশির পরিমাণ কত? দেখো যেহেতু এটা একটা সরল সুদ দেওয়া আছে, একটা চক্রবৃদ্ধি সুদ, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তাই তো? তাহলে সরল সুদের ক্ষেত্রে তো সোজা কম্পাউন্ড ইন্টারেস্টটা কী করতে হবে দেখো, এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 10%। এবার যেহেতু অর্ধবার্ষিকী দিচ্ছে মানে হাফ ইয়ারলি দিচ্ছে, তার মানে বছরে 2 বার ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 5% আসছে। হচ্ছে 1 বছরের বের করতে বলেছে, টাইমটা হচ্ছে তোমার 1 বছরের, যেহেতু এটাকে 2 দিয়ে ভাগ করেছি তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করতে হবে, তাহলে তোমাকে বের করতে হবে 2 বছরের তোমার সিআই। দেখো 2 বছরের সিআই খুব সহজে বের করা যায়, যে এক্স প্লাস ওয়াই প্লাস কি XY/100 এই লজিক দিয়ে, তাই তো? তাহলে এখানে ওভারঅল কত পার্সেন্ট হচ্ছে দেখো, 5 + 5 প্লাস কত 5 × 5 তোমার 100, এটা ক্যালকুলেট করে 5 আর 5 10, তোমার 10.25% হচ্ছে তোমার ওভারঅল সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সরল সুদ কত হচ্ছে? সরল সুদ দেখো 1 বছরে তো কোনো পার্থক্যই হবে না, তোমার 10%ই হবে, তাহলে 10% হচ্ছে তোমার সরল সুদ, তাই তো 1 বছরের। তাহলে 1 বছরের সরল সুদ আছে 10%, আর চক্রবৃদ্ধি সুদ কত আছে 10.25। তাহলে এই দুটো পার্থক্য কত হচ্ছে, সিআই মাইনাস এসআই যদি আমি করি কত হচ্ছে পার্থক্য দেখো, একটা 10.25 ছিল সিআই, এসআই কত আছে শুধু 10%, তাহলে পার্থক্য হচ্ছে 0.25। এটা হচ্ছে আমার মতে বেরোলো, কিন্তু বইয়ে কত বলছে এই দুটো সুদের পার্থক্য কোশ্চেনে 305 টাকা, তাহলে এইটার মান হচ্ছে তোমার 305, তাই না? এটা আচ্ছা এখানে খুব সহজে করে ফেলা যায়, দেখো 0.25 মানে কত 1/4 না, তাহলে 1/4 মানে তোমার হচ্ছে 305, তাহলে 1 মানে কত হবে 4 দিয়ে গুণ করে দাও, 4 × 5 = 20 আর 3 × 4 = 12, তার মানে 1220 টাকা। 1220 দিয়ে তারপর তোমার এখানে যেহেতু অর্থরাশির পরিমাণ জানতে চাই, তোমার 100% মান বের করতে হবে, 100% বের করলে এখানে আরও দুটো শূন্য বেড়ে যাবে, তাহলে অপশান ডি হবে সঠিক। 3টি সংখ্যার অনুপাত 5:6:7 এবং তাদের যোগফল 540 হলে 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো 3টি সংখ্যা আমি ধরে নিচ্ছি, একটা 5x আছে, একটা 6x আছে, আর একটা কত 7x, এইটা সবগুলোর যোগফল কত 540, এটা আচ্ছা সবগুলোর যোগ করে দাও, 7 আর 6 13 আর 5 কত তোমার 18, তাহলে 18x = 540, 3 × 18 = 54, তাহলে 30 হচ্ছে, তাহলে x এর মান হচ্ছে তোমার 30। আমাকে বের করতে বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম কত 5x, তাহলে 5x মানে কত 5 × 30, x এর মান তো 30, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে তোমার 150, অপশান ডি হবে সঠিক। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 13, 15, 4, 21 এবং 2 এর একটি গুণিতক? দেখো যেহেতু প্রত্যেকের গুণিতক বলতে চাইছি, তার মানে আলটিমেটলি তোমাকে লসাগু বের করে দিলেই হবে, লসাগু মানে এলসিএম হয়েছে, তাহলে লসাগু বের করো, 13, 15, 4, 21 আর 2। একটা সহজে যদি করতে হয় দেখো এর মধ্যে কোন সংখ্যাটা সব সংখ্যা দিয়ে কাটে, একটা তুমি করতে পারো, অথবা আমি একদম ডিটেলসই করে দিচ্ছি তোমাকে। 2 দিয়ে তুমি দাও, প্রথমে 2 দিয়ে দিলে এখানে 13 থাকছে, তাহলে এটা তোমার 15, এটা 2, এটা 21 যেহেতু যাচ্ছে না, তাহলে এটা 21, এটা 1, তাই তো? এবার দেখো তোমার এটাকে 3 দিয়ে আমি করতে পারি, 3 দিয়ে দিলে 13 মৌলিক সংখ্যা যেহেতু, তাহলে এটা থাকুক, 3 দিয়ে দিলে এটা 13ই থাকলো, এটা আসছে তোমার 5, এইটা 2, আর এটা তোমার 7, আর কিছু কমন কিছু নেই, এবার গুণ করে দাও তুমি, বাকি তুমি গুণ করে দাও, তাহলে 3 × 2 = 6, আচ্ছা 6কে তুমি 5 দিয়ে গুণ করলে 5 × 6 = 30, 30কে 2 দিয়ে গুণ করলে 60, 60কে তুমি 7 দিয়ে গুণ করো, তাহলে 13 × 60 × কত 7, এইটাও ঠিক আছে, বাকিগুলো আমি গুণ করে নিলাম। আচ্ছা তাহলে 60কে তোমার 6 দিয়ে গুণ করলে কত হবে 6 × 7 = 42, এটা ইন্টু হচ্ছে 13, এটা হলো। আচ্ছা একটা শূন্য হবে, একটা শূন্য আসছে লাস্টে, আর 3 × 2 = 6, এই 3 × 2 = 6, তার আগে একটা 6 আসবে, মানে 60 আসবে লাস্টে, 60 অপশান লাস্টে এই বিতে আছে, অপশান ডি হবে, মানে বি হবে সঠিক। এই ছিল আজকের ভিডিও এসএসসি জিডি 2025 সালের, এবং এই শিফটটা ছিল 29/2/2024 থার্ড শিফটের প্রশ্ন। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সলিউশন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। প্রিপারেশান তোমরা খুব ভালো করে নাও, পরীক্ষার খুব সময় কম আছে হাতে আমাদের। থ্যাংক ইউ, বাই।